সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি সূচক বাড়লেও এর আগের 4 দিনে সূচক কমে প্রায় 200 পয়েন্ট। গত বছর টানা দরপতনের পর এবছরের শুরুতে দেশের শেয়ার বাজারে স্বস্তি ফিরে এলেও মাত্র 1 মাসের ব্যবধানে আবার টানা দরপতনে ডিএসইর বাজার মূলধন প্রায় 18,000 কোটি টাকা কমে যায়। গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাজার চাঙ্গা হলেও গত 2 সপ্তাহে আবার ক্রমাগত পড়ে গেছে শেয়ার বাজার। গত মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের 67% এবং দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 69% শেয়ারের দরপতনে একদিনেই বাজার মূলধন কমেছে প্রায় 6,000 কোটি টাকা। এদিন শেয়ার বাজারের টানা দরপতনের প্রতিবাদে এবং এই অবস্থা থেকে উত্তরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীরব ভূমিকার সমালোচনা করে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। 2010 সালে দেশের শেয়ার বাজারে স্মরণকালের ভয়াবহ কারসাজিতে জড়িত রাঘব বোয়ালেরা এবারও দরপতনে কারসাজি করছে বলে অভিযোগ এনে সে সময়ের কারসাজির তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের শাস্তির পাশাপাশি বাজার স্থিতিশীল করতে 6 দফা দাবিও তুলে ধরেন তারা। তবে ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া, তারল্য সংকট, সঞ্চয়পত্রের সুদ হার বেশি থাকা, লভ্যাংশ হিসেবে অতিমাত্রায় বোনাস শেয়ার দেওয়ার পাশাপাশি আস্থার সংকটে শেয়ার বাজারে টানা দরপতন দেখা দিয়েছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা, প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবে তো আছি। দেশের শেয়ার বাজারের দরপতন নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক খুজিস্তা নুরি নাহরিন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাকিল রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম শাহজাহান মিনা। স্বাগত আপনাদের তিনজনকে। আমি শাকিল রিজভী আপনাকে দিয়ে শুরু করতে চাই। শেয়ার বাজারে কি চলছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই বলছেন যে ডিসেম্বর মাসে একটা ছিল, তারপরে জানুয়ারি মাসে নির্বাচনের পরে বেশ ক্রমাগত উত্থান, মনে করেন আস্থার জায়গা বেশি, কনফিডেন্স লেভেল যখন অনেক হাই হয় তখনই কিন্তু দাম বাড়তে থাকে এবং সেই আলোকে প্রায় ধরেন 650 পয়েন্ট বৃদ্ধি পায় 1 মাসের ভিতরে। এটাও একটু অতিরিক্ত। কনফিডেন্সেই বাড়ছে, কিন্তু এর ভিতরে যে বাড়াটা, এই বাড়াটার সাথে সাথে একটা কারেকশন তো জরুরি। সেই বাড়াটার সাথে সাথে যদি আবার ইন্টারেস্ট রেট বাড়ছে, সেই অনুপাতে কিন্তু অতটা বাড়া উচিত ছিল না 1 মাসে। যদি আমাদের এই বাড়াটা যদি প্রতি মাসে 50 পয়েন্ট বা 100 পয়েন্ট করে বাড়তো, তাহলে সেটা সাস্টেইন করতো। মনে করেন মনে করেন 1 মাসে না হয়ে এই 650 পয়েন্ট যদি বছর জুড়ে বাড়তো, তাহলে সেই জায়গাটা স্থিতি হতো। এখন বলতে পারেন তাহলে এখন কি হবে? এখন কিন্তু আবার যেহেতু অতিরিক্ত কমছে, কিছু বায়ার আসবে, যদিও ইন্টারেস্ট রেট বাড়ছে তারপরেও কিছু কিন্তু বাই হবে। কারণ হলো কমাটাও আবার একটু অস্বাভাবিক, যেরকম বাড়াটাও অস্বাভাবিক ছিল, কমাটাও অস্বাভাবিক। আমি মনে করি যে এই জায়গাটার একটা মনে করেন যে আপস অ্যান্ড ডাউনের মধ্যে একটা প্রাইস কিন্তু সেটেল হচ্ছে এবং একটা ফ্লোর যেটা রক প্রাইসের সেই জায়গাটা খুঁজে পেয়েছে এবং এটা আবার সহসাই কিছুটা কেউ খেলছে না তো, মানে বিনিয়োগকারীরা বিক্ষোভ করছিলেন যে তাদের তো একটা সন্দেহ যে 2010 সালে যারা করেছেন কারসাজি, যাদের কোনো বিচার হয়নি, যাদেরকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি, এরকম মানে তাদের ভাষায় এরকম রাঘব বোয়ালেরা খেলছে। আমরা যদি অতি উৎসাহী হয়ে বেশি দামে কিনি এবং সেই উৎসাহটা যখন ভাটা পড়ে, যখন ইন্টারেস্ট রেট বাড়ে, সত্যিকার অর্থে যে এই বৃদ্ধিটা মনে করেন 5,950 হলো, এখন 6,000 হবে বা 7,000 হবে, এই জায়গায় যদি কোনো সেল প্রেশার না আসতো তাহলে হয়তো আরও বাড়তো, সাস্টেইন করতো। কিন্তু এইখানে কিন্তু একটা ভালো সেল প্রেশার আসছে। সেই সাথে আপনি যেটা বললেন, এর ভিতরে শেয়ারের প্রবাহ কিন্তু অনেক বাড়ছে। যদি আপনি শেয়ারের সাপ্লাইটা একই রকম থাকতো তাহলে হয়তো প্রাইসটা এতটা কমতো না। এর ভিতরে আপনার গত বছর থেকে যে কোম্পানিগুলো বোনাস শেয়ার দিয়েছে তার কিন্তু একটা ভালো অংশ নতুন করে যোগ হয়েছে, সেই স্ক্রিপ্টগুলো যোগ হয়েছে। সেই সাথে আপনার নতুন আইপিও আসছে, অনেকগুলো আইপিও আসছে, তাদের আবার বোনাস শেয়ার যোগ হয়েছে, রাইট শেয়ার যোগ হচ্ছে। এইভাবে স্ক্রিপ্টের যে পরিমাণ আগমন হচ্ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে টাকার আগমনটা অতটা না হওয়াতে অতি উৎসাহ হয়ে যেই বাড়াটা
বেড়েছিল সেটা কিন্তু সাস্টেইন করে নাই, কিন্তু আবার একটা পর্যায় থেকে এই মার্কেটটা আবার কিন্তু ঘোরার জায়গা তৈরি হবে। খুলিসা নুরী নাহারিন, আপনারা এই ব্যবসাটার সঙ্গে আছেন, কিন্তু এই ব্যবসাটা একদম নির্ভরযোগ্য কিনা, মানে বা আপনি কোনো আশু সম্ভাবনা দেখেন যে শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগ প্রতিষ্ঠানে, মানে কোনো বিনিয়োগ আসলে একটা নির্ভরযোগ্য জায়গায় যাবে, যে একটা প্রেডিকশন করা যাবে, একটা স্থিতিশীল জায়গায় যাবে, মানে এত ভলাটাইল কেন, এত ওঠানামা করে কেন আমাদের? ধন্যবাদ নবনীতা আপনাকে। আমি একটু বলি, শাকিল রিজভী যে কথা বলছিলেন তার সাথে আমি একটু আমি ডিফার করছি, যে এই যে জানুয়ারি মাসে আমরা যদি 17 অক্টোবর থেকে দেখি, 2017 অক্টোবর থেকে কিন্তু মার্কেটটা পড়ছিল ক্রমাগত। ইনফ্যাক্ট 2000 থেকে তো আস্থাহীনতা হওয়ার কোনো কারণ নাই, মানে একটা সরকার তখন আরো 1.5 বছর পড়ছে, কিন্তু মানে 17 অক্টোবর থেকে প্রচন্ড পরিমাণে পড়ছিল। তারপরে 2018-তে সবার মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছিল যে সামনে ইলেকশন আছে, ইলেকশনে কি হয় কি জানি, কোনো অস্থিতিশীলতা আসে কিনা। যখন ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন হলো তখন জনমনে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, স্বস্তি ফিরে এলো যে না, এখন তাহলে একটা স্ট্যাবল রাজনৈতিক স্থিতিশীলতা আছে, দেন আমরা এখানে ইনভেস্ট করতে পারি। ইনভেস্ট যখন হয়, যখন কোনো একটা চেঞ্জ হয়, তখন কিন্তু সংস্কারের প্রয়োজন হয়। আপনি যদি 2010-এর মার্কেট বলেন আর এখনকার মার্কেট বলেন, অনেক সংস্কার কিন্তু হয়েছে। মার্কেট মানে প্রতিনিয়ত সংস্কার হচ্ছে। আমাদের যে বিএসসিসি আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কি ধরনের সংস্কার হয়েছে? আচ্ছা, আমি একটু শেষ করিনি। সংস্কার করছেন, কিন্তু হয়েছে কি, এই সংস্কারের ফাঁক গলিয়েও আমাদের এখানে প্রায় 2010 থেকে এখন যদি বলি 100টার উপরে শেয়ার এসছে। দুঃখজনক হলেও সত্যি যে অনেকগুলো ম্যাক্সিমাম শেয়ারগুলো যেই ইস্যু প্রাইজে এসছিল, যে দামে তারা এসছিল বাজারে, সেই প্রাইসটা ধরে রাখতে পারেনি। এখানে হয়েছে কি যে একটা শেয়ার হয়তো 30 টাকা এসছে, সেই শেয়ারের দাম এখন 6.5 টাকা। একটা শেয়ার হয়তো 80 টাকা এসছে, সেই শেয়ারের দাম এখন 70 টাকা। এবং অনেকগুলো শেয়ার এসছে 1/3 হয়ে গেছে, ম্যাক্সিমাম শেয়ারগুলো হাফ হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে গত কয়েক দিন আপনি যদি দেখেন তাহলে 200 পয়েন্ট কিন্তু পড়ে গেছে, এক সপ্তাহের মধ্যে 200 পয়েন্ট পড়ে গেছে। তো কেনার দামটা তখন ওভাবে নির্ধারিত হলো কি করে? হ্যাঁ, এটাই এখন প্রশ্ন যে তাহলে আমরা এই দামে কিনলাম কেন, এই দামে কেন এলো? তার মানে ওই উপযুক্ত ছিল না দামটা, মানে একদল ক্রেতা নিশ্চয়ই ভাবেন যে বেশি দাম যখন, তখন নিশ্চয়ই এটা নির্ভরযোগ্য। না, ওইটা না। তার মানে এটাতে প্রমাণ হয়, যেহেতু দামটা ধরে রাখতে পারেনি, তাতে প্রমাণিত হয় যে যে ইস্যু প্রাইস তাদের ছিল, এটা বুক বিলিং এর মাধ্যমে হোক কিংবা এমনিতেই হোক, সেটা কারেক্ট ছিল না, যার কারণে ধরে রাখতে পারেনি। তার মানে যখন নতুন নতুন কোম্পানিগুলো এসছে, তারা কিন্তু কথার ফুলঝুরি ছুটিয়ে এসছে, অনেক ভালো বড় মানে প্রতিশ্রুতি দিয়ে এসছে যে তারা এক্সপানশনে যাচ্ছে এবং নতুন বিজনেস করছে, মানে নতুন তারা কিংবা এক্সপোর্ট করছে। কিন্তু পরবর্তীতে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর একটা যেটা হয়েছে যে এটা কিন্তু ফলো আপ আমরা দেখতে পাইনি, যে একটা কোম্পানি সে এসছে যে এক্সপানশনে যাবে, পরবর্তীতে যখন সে এক্সপানশনে যাচ্ছে না, তার কিন্তু জবাবদিহিতাটা আমরা ওইভাবে দেখতে পাইনি, যে তার যে জবাবদিহি করতে হবে এই জায়গাটা। আপনি 2010-এর পরে কি পরিবর্তন দেখছেন, যে আপনি যে বলছেন নিয়ন্ত্রণকারী সংস্থা নানা কাজ করছে? অনেকগুলো, এটা আমাদের মার্কেটটা তাহলে তো কারসাজি হচ্ছে না ভাববার কোনো কারণ, সুযোগ তৈরি হয়নি। কারসাজি কিন্তু হয়, আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড সবখানেই হয় কারসাজি, কিন্তু এই গেমটাই এরকম, মানে এই ব্যবসাটাই এরকম কারসাজি হয়। আবার ওই জায়গাগুলোতে বের করে আবার সংস্কার সাধিত হয়। এখন যেমন হয়েছে, এবার যেটা হয়েছে যে একটা কোম্পানির মালিকেরা, সবাই না, কিছু কিছু কোম্পানির মালিক, তারা বিভিন্ন মানে আমি এই শব্দটা ইউজ করছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা কোম্পানি বাজারে এনেছে। আরো যেটা মজার ব্যাপার হয়েছে এখানে, যে হয়তো একটা কোম্পানি 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, তারা এটাকে প্লেসমেন্টের মাধ্যমে 100 কোটি টাকা করেছে। তারপরে কি হলো, 100 কোটি টাকার শেয়ারটা যখন বাজারে এলো, তখন তারা আইপিও ছাড়লো আরো 150 কোটি টাকা। কিন্তু এখানে কিন্তু কোনো প্রপোর্শনেটলি দেওয়া নাই, যে কোন প্রপোর্শনটা সে প্লেসমেন্ট দিতে পারবে, কোন প্রপোর্শনটা আপনার আইপিও ছাড়তে পারবে, কিংবা পার্সেন্টেজ এইভাবে ভাগ করা নাই। যার ফলে হয়েছে কি, যে ক্রেডিবিলিটিটা, যে সে যে শেয়ারগুলো ছাড়ছে তার ওই ক্ষমতা আছে কিনা যে এই টাকাগুলো ইনভেস্ট করার কিংবা এক্সপানশনে যাওয়া, সে যে কথাগুলো বলছে আদৌ এটা সম্ভব কিনা, এই জিনিসগুলো কিন্তু ওইভাবে দেখা হয়নি। পরবর্তীকালে দেখা গেছে কি, এবং আরো কিছু ব্যাপার হয়েছে নতুন আইপিও, নতুন কোম্পানি আসার ক্ষেত্রে, যে তারা দেখা গেছে যে যখন শেয়ার বাজারে এসছে তার আগে তাদের ইপিএস অনেক ভালো, কিংবা তাদের ইপিএস মানে আর্নিং পার শেয়ার, হ্যাঁ, ওইটা খুব ভালো, তারা ডিভিডেন্ড খুব ভালো দিচ্ছে। কিন্তু যখনই বাজারে এলো তার পরের বছর হয়তো
কোম্পানির যারা স্পন্সর ডিরেক্টর আছে, মালিক যারা আছে মূল, তারা তাদের শেয়ারটাকে হাতখালি করার জন্য এমনও দেখা গেছে যে 100% বোনাস শেয়ার ইস্যু করলো, তারপরে দেখা গেল যে মার্কেট আর দাম ধরে রাখতে পারছে না। তার মানে এটা প্রমাণিত হয় যে আর্টিফিশিয়ালি যখন মার্কেটে আসে শেয়ারটা, ওইটার দাম রাখা হয় একটা হাই প্রাইসে। তার মানে অধ্যাপক এম শাহজাহান মিনা এই যে বলছিলেন, শাকিল রিজভী সাহেব যে বলছিলেন যে অনেক স্ক্রিপ্ট আছে, মানে বাজারে অনেক শেয়ার আছে, সেটা তো আসলে খুব স্বস্তির কথা হয়ে উঠছে না বোধহয়। কারণ মানে ধরুন আমি যদি প্লেসমেন্ট শেয়ারের কথাই বলি, আমি যদি কোনোটা ভুল বলি আমাকে সাথে সাথে ঠিক করবেন, কারণ মানে এটা ঠিক বোঝাটাও খুব জটিল। মানে এই কোম্পানি এখনো বাজারে তালিকাভুক্ত হয়নি, ওই যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে সে শেয়ার বিক্রি করে দিচ্ছে এবং যখন ইচ্ছা সে উঠে যাচ্ছে। তার মানে তো আমরা এখনো যে প্রতিষ্ঠানগুলো বাজারে আসছে তাদের উপরেই তেমন নিয়ন্ত্রণ এবং কত দামে বিক্রি করবে থেকে কতদিন থাকবে কিচ্ছু নির্ধারণ করতে পারিনি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে এখানে অনেকগুলি পয়েন্ট চলে আসছে। আপা যে কথাগুলি বললেন এগুলো কিন্তু খুব ভাইটাল। তার আগে আমি শাকিল রিজভী যে কথাটা বললেন একটু আমার মনে অ্যাড করে নেই। সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট উনি বলছেন অনেক বেশি এসে গেছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের পুঁজিবাজারের এখন যে সাইজ বা আমাদের দেশের ইকোনমির যে সাইজ, সেই তুলনায় কিন্তু এখনো বাজারে ওইরকম যথেষ্ট পরিমাণ শেয়ার বা সিকিউরিটি আর মানসম্পন্ন তো নাই, সেটা আসছে পরে আসবো এই নিয়ে। আমাদের বর্তমান আমাদের যে ইকোনমির সাইজ আছে সেই সাইজের তুলনায়, এবং আমরা দেখেছি প্রায় 30-35 লাখ আমাদের বিও অ্যাকাউন্ট আছে, অনেক বিনিয়োগকারী কিন্তু এখানে আছে। সেই তুলনায় কিন্তু আমি ওই সাপ্লাইটাকে অত আমি বেশি বলবো না, বরং আমরা যেটা মনে করি আমাদের বর্তমানে সাইজে এখানে আরো বেশি কোম্পানির শেয়ার কিন্তু আসতে পারে এবং আসাটা উচিত। কাজে যে যা প্রতিশ্রুতি নিয়ে আসছেন তারটাই বিক্রি হয়ে যাচ্ছে, সেটা মানে মান বিচারের সুযোগ থাকছে না বিনিয়োগকারীর। আরেকটা হলো যে ওনারা যেটা বললেন যে আসলে বাজারে সত্যি কথা বলতে পুঁজিবাজারে আমাদের যে আস্থার একটা অভাব কিন্তু এখনো রয়ে গেছে, এবং এই আস্থার অভাবের পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে। এক নম্বর কারণ যেটা আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে সেখানে ওই যে 2010 সালের যে আমাদের যে কারসাজিগুলো হয়েছিল সেখানে বেশ কারসাজিত হয়েছে, এবং ওখানে একটা রিপোর্ট ছিল, আপনারা জানেন ইনকোয়ারি রিপোর্টও ছিল, এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে এই ব্যক্তিদের পিছনে একটু অনুসন্ধান করে সেগুলিকে দেখা যেতে পারে। আমার মনে হয় ওই জিনিসটা আর এগোয়নি বলেই কিন্তু, অর্থাৎ এখন যারা কারসাজি আগেও করেছে বা ভবিষ্যতে আরো করার, যেহেতু ওখানে কোনো শাস্তি হয়নি, এই প্রতিশ্রুতির শেয়ার কিনেই মানুষের সবচেয়ে বড় মানে ধকলটা গেল না। ওখানে তো আসলে ওখানকার ব্যাপারটা আরো ভিন্ন ছিল। তখন দর্শক আছেন, ফোনটা নেই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসলাম মোর্শেদ, আমি ইনভেস্টর ফোরাম অফ চিটাগাং এর কনভেনার। আমার প্রশ্নটা হচ্ছে স্যার সহ এখানে যারা আছেন, শাকিল রিজভী আপা সহ যারা আছেন, এবং বাংলাদেশের অনেক এক্সপার্ট আমাদের পুঁজিবাজার 2010 সালে 10-এর পরে অনেক চেষ্টা করেছেন, অনেক মতামত দিয়েছেন, অনেক কিছু বলেছেন। এটাও সত্য যে ওনাদের কোন আমাদের অনেক পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আমার কথা হচ্ছে মার্কেট ফল করবে, এটা ইনসাইড বিউটি, মার্কেটের সৌন্দর্য এটা। মার্কেট আপ হবে, মার্কেট ডাউন হবে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে 2010 সালে মার্কেট ফল করার পরে এখনো 2019 সাল, 9 বছর কেন লাগতেছে আমাদেরকে মার্কেটটা সোজা হয়ে দাঁড়াতে? পার্শ্ববর্তী অনেক দেশে তো মার্কেট ফল করার পরে 5 মাস 6 মাসের ভিতর উঠে গেছে। আবার ভারতের কথা বলেন, আপনি পাকিস্তানের কথা বলেন, এগুলো তো উঠে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, শাকিল রিজভী ভাইয়ের কাছে। ঠিক দর্শক অসংখ্য ধন্যবাদ। মানে খুজিস্তান নুরে নাহারিনও বলছিলেন যে 2010 থেকেই পতন চলছে, ওই প্রশ্নটাই বোধহয়। আমি স্যার আপনার কাছে ফিরে একটা বিরতির পর আমি বিস্তারিত শুনবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক এম শাহজাহান মিনা, আপনার কাছে দর্শক প্রশ্ন করেছিলেন যে 2010 থেকেই বাজারটার অবস্থা খারাপ। খুজিস্তান নুরি নাহারিনও বলছিলেন মানে অন্য দেশের বাজার দর্শকের মতে এত সময় লাগে না আবার উঠে দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে, আমাদের এত সময় লাগছে কেন? না, এটা যেহেতু অন্য দেশের কথা আসলে আমি একটু বলি, একটা গবেষণা দেখা গিয়েছে যে সেটা হলো যে যদি কোনো দেশের ক্যাপিটাল মার্কেট যখন এইভাবে দরপতন ঘটে বা এই ধরনের দুর্ঘটনা ঘটে, এটাকে আবার ফিরে আসতে অ্যাভারেজে 6 বছর সময় লাগে। অ্যাভারেজে 6 বছর। সেই তুলনায় কিন্তু আমরা অলরেডি 9 বছর আমাদের পার হয়ে গেছে। তাতেও তো অনেক। সুতরাং আমাদের বাজারটা স্বাভাবিক হওয়া উচিত ছিল।
এবং এটা স্বাভাবিক করার জন্য আমরা দেখেছি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক আইন কানুন করেছে, এটা ঠিকই আছে, এবং আইনের প্রয়োজনও ছিল, কিন্তু ওই আইনের যে বাস্তবায়ন, ওইটা আমরা যে উদ্দেশ্য করে আইনটা বানাচ্ছি ওইটা ঠিকমতো স্যার, আমি বাস্তবায়ন আগেও বলেছি যে আমি ভুল বললে আমাকে ঠিক করবেন, কিন্তু 96 2010 এই তো দুটো বড় পতন। 96 2010 দুটোতেই বড় পতন হলো ওসব কোম্পানিগুলোর কারণে যাদের আসলে কোম্পানি নাই, কোম্পানি একসময় বানাবে, মানে ওইতে প্লেসমেন্ট শেয়ার বানাবে এই প্রতিশ্রুতি নিয়ে তারা শেয়ার বিক্রি করলো, এবং তারপরে লোকজন কিনলো পাগলের মতো, এবং তারা এরপরে আর সেই কোম্পানি হলো না বা তারা শেয়ার উঠিয়ে নিল, তখন বিনিয়োগকারীরা একেবারে পথে বসলেন। এখনো যদি এই কাজই চলতে থাকে, এগুলোই যদি মূল শেয়ার হয়ে থাকে, কি কাজ করেছে তাহলে আসলে ওই যে আপনি যে 1996 এর কথা বলছেন এবং 2010 এর কথা বলছেন, অর্থাৎ 1996 থেকে 2010 এ কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারে যথেষ্ট পরিবর্তন হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে। আবার 2010 থেকে এই 2010 থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের পুঁজিবাজারে যথেষ্ট উন্নতি হয়েছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আইনের মাধ্যমেই হোক অথবা আমরা ডিজিটালাইজেশনের কথা বলি, তারপর আমাদের ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা যে ডিমিউচুয়ালাইজ করলাম, এই অনেক কিছু কিন্তু করা হয়েছে। অর্থাৎ এখন বাজারে একটা ভালো অবস্থা আসার কথা, কিন্তু আসছে না কেন, এটা কিন্তু সবার মতো আমারও কিন্তু একই প্রশ্ন। কারসাজি তো আছেই। আর একটা হলো যে আপনি একটু আগে যে কথা বলছিলেন যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই যে টাকা সংগ্রহ করা একটা কোম্পানিগুলি, আমাদের দেশের নিয়ম অনুযায়ী, আমি ভুল করে থাকলে শাকিল রিজভী সাহেব বা অন্য আমাকে সংশোধন করবেন, কোনো একটি কোম্পানি যদি লিস্টেড হতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বা আইপিওতে আসতে চায়, তাহলে তার মিনিমাম ক্যাপিটাল হতে হবে 15 কোটি টাকা। কিন্তু যে সকল কোম্পানি আসতে চাচ্ছে তাদের ক্যাপিটাল 15 কোটি টাকা নেই। অনেক কোম্পানি এইগুলিকে আছে তাদের 5 কোটি বা 6 কোটি বা 4 কোটি, এই বাকি টাকাটা তারা ক্যাপিটাল রেইজিং করার কথা চিন্তা ভাবনা করছে। এবং এখানে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন আছে, অর্থাৎ তাদেরকে ক্যাপিটাল রেইজ করার জন্য দরখাস্ত করতে হবে, সেখানে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো অবজার্ভ করতে হবে। এইগুলি করে এই ক্যাপিটাল রেইজিং এর প্রসেসটা হওয়া উচিত। সেটা হচ্ছে এরকম, যাদের 10-15 কোটি নেই, নতুন ডাইরেক্টর নিয়ে অথবা এক্সিস্টিং ডাইরেক্টর যারা আছে তারা এডিশনাল ক্যাপিটাল দিয়ে 15 কোটি টাকাতে তারা আসবে, এসে তারপরে শেয়ার বিক্রি করবে, দেন দে উইল গো ফর আইপিও। কিন্তু এখন যে ঘটনাটি ঘটতেছে, 10 কোটি না, এইখানে 30 কোটি 50 কোটি করার জন্য তারা বলছে যে আমরা আইপিওতে আসব। এই যে বিষয়টি যে কোনো দামে তারা বিক্রি করছে, সেটা আসছে পরে। অর্থাৎ এই যে প্রাইভেট প্লেসমেন্ট দিয়ে যাচ্ছে, এবং কাদেরকে দিচ্ছে, এগুলো দিচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এবং কিছু বড় বড় ব্যক্তি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে দিচ্ছে। ওনারা পরবর্তীতে ওই শেয়ারগুলি, বিশেষ করে আমাদের এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এইগুলি আবার পরবর্তীতে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের কাছে তারা বেচছে। অর্থাৎ আমি 10 টাকা শেয়ার আনবো, প্রাইভেট প্লেসমেন্ট হচ্ছে 12 টাকায়, সে আবার বিক্রি করছে 15 টাকায়। অর্থাৎ এই আমার প্রাইভেট প্লেসমেন্টের ভিতরে সেকেন্ডারি মার্কেট সৃষ্টি হয়ে গেছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। মূল আসলে ঠকিয়ে টাকাটা নেওয়া হচ্ছে ব্যক্তি বিনিয়োগকারীর কাছ থেকে। এখন আসি, দেখুন এখন বলছি, এই কোম্পানি তারা কমিটমেন্ট দিয়েছিল যে আমার কোম্পানি ভালো হবে, আর্নিং পার শেয়ার ভালো দেখাচ্ছে, এবং সেটা দেখিয়ে ভালো ডিভিডেন্ড দেবে, এই কথা বলে এবং লোকজন বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। পরবর্তীতে অনেক সময় দেখা যায় এই সকল কোম্পানি তারা যখন আইপিওর জন্য দরখাস্ত করেছে, তারা অনুমোদন পায়নি। তো অনুমোদন না পেলে যে ঘটনাটি ঘটছে, এই মাঝখানে যারা শেয়ারগুলো কিনলো, দিস পিপল উইল বি এফেক্টেড, এবং তারা তাদের ক্যাপিটাল কিন্তু লুজ করবে। তার মানে এটা এক দলের জন্য খুব ভালো ব্যবসা, যে আমি আসবো বলে আমি 30 কোটি থেকে 100 কোটি টাকা তুলে, মানে আমি তারপরে আর কোম্পানি হতে পারলাম না, তারপর আমি উঠে গেলাম। ইস্যুইং কোম্পানি টাকাটা নিয়ে যাচ্ছে, সাথে সাথে ওই যে ওদের যারা মার্চেন্ট ব্যাংক, যাদের ইস্যু ম্যানেজার হিসেবে যারা কাজ করছে, তারাও কিন্তু এখান থেকে কিছু বেনিফিট নিয়ে যাচ্ছে। ঠকছে তো শুধু ব্যক্তি বিনিয়োগকারী। এখন ব্যক্তি বিনিয়োগকারী শুধু ঠকেনি, এটা আরো ঘটনা হচ্ছে, এই টাকা কিন্তু ব্লকড হয়ে গেল। এই টাকা কিন্তু আর পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে আসছে না আসার কারণে আমাদের লিকুইডিটি প্রবলেমটা দেখা দিচ্ছে। এই যে অর্থাৎ ওই টাকা আর তখন সার্কুলেট হচ্ছে না। এই যে প্লেসমেন্টের নিয়মটা হওয়া উচিত। প্লেসমেন্টটা আগে আমাদের যেটা ছিল, আগে তো যখন আইপিও আসতো তখন কিন্তু ফুললি সাবস্ক্রাইব হতো না। স্যার, আমি আপনার কাছে এরপরে যখন আসবো, আপনারা বারবার তিনজনেই ঘুরে ফিরে বলছেন যে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আমি আসলে আপনার কাছে আবার যখন ফিরবো, এই একই প্রশ্ন করব যে কি উন্নতিটা হলো, যদি আমরা সেই ব্যক্তি বিনিয়োগকারীর ঠকার জায়গাটা রেখে দিলাম, কি
কি উন্নতি হলো যদি আমরা এরকম মানে কি বলবো, শব্দটা তো বোধহয় আছেই শেয়ার বাজারে, মানে ফাটকা প্রতিষ্ঠানকে আমরা আসলে টাকা ওঠানোর সুযোগ দিলাম। আমি এই প্রশ্নটা নিয়ে ফিরবো স্যার আপনার কাছে। আমি খুজিস্তা নুরি নাহারিন আপনার কাছে আবার যেতে চাই। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে কেন ওই যে ওই দর্শকের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে 9 বছরে আমরা ঘুরে দাঁড়াতে পারছি না, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? আর স্ট্র্যাটেজিক পার্টনার হলো গতবার না সাংহাই স্টক এক্সচেঞ্জ, দুটো স্টক এক্সচেঞ্জ হওয়ার জন্য খুব মানে আগ্রহ দেখালো, তারপর চীনেরটা হলো। আমরা ভাবলাম যে আমাদের পুঁজিবাজার নিশ্চয়ই এতটাই আসলে আকর্ষণীয় হয়ে উঠছে, এবং আমরা গত বছর অনেক বিদেশি বিনিয়োগকারী আসছে এই কথাও শুনেছি। জি জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি একটু বলি স্ট্র্যাটেজিক পার্টনারটা আগে বলি, তারপরে 9 বছর এটা বলি। স্ট্র্যাটেজিক পার্টনার কি, তারা আমাদের 25%-এর পার্টনার হয়েছে, ডেফিনেটলি তারা হয়েছে। আমরা ইন্টারন্যাশনাল, তারা খুব সাংহাই এবং সেনজেন স্টক এক্সচেঞ্জ, তারা খুব নাম করা ওয়ার্ল্ডে তারা হয়েছে, এবং তাদের কিছু টেকনিক্যাল সাপোর্টও আমাদের দেওয়ার কথা ছিল, যেগুলোর কাজ এখনো চলছে। তারা কিন্তু হয়েছে, তারা কিন্তু ওইভাবে এখনো বিনিয়োগ নিয়ে আমাদের এখানে আসেনি। তারা হওয়ার জন্য যে জিনিসটা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি যে আমরা একটা মানে বিশ্বমানের একটি স্টক এক্সচেঞ্জ আমাদেরটা, আমরা এটা বলতে পারি, কিন্তু তারপরেও কিছু কিছু লুপ হোলস কিন্তু রয়ে গেছে। যেমন 9 বছরে একজন দর্শক বিনিয়োগকারী ভাই বলছিলেন যে 2010-এর পরে কিন্তু মার্কেটটাকে আমরা মানে আমরা যেরকম আশা করেছিলাম আশানুরূপ মার্কেট আমরা দেখতে পাইনি, এটা প্রচণ্ড দুর্ভাগ্য আমাদের জন্য। সেখানে আমরা বলি যে 2010 থেকে আমরা বারবার বলে আসছিলাম গভর্নমেন্টের কাছে যে 26টা কোম্পানি গভর্নমেন্ট শেয়ার ছেড়ে দেওয়া হোক মার্কেটে, কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক আছে, ইউনিলিভার আছে, ইনসেপ্টা আছে, আরও অনেক প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেগুলো ভালো ভালো কোম্পানি, তাদের কিছু শেয়ার ছেড়ে দেওয়া হোক বাজারে। ছাড়েনি। হ্যাঁ, মানে তার মানে কি, ভালো কোম্পানির প্রচুর অভাব আমাদের দেশে। আপনি দেখেন যে 2006, 7, 8, 9, 10-এ কিন্তু প্রচুর শেয়ার এসছে, যেমন যমুনা ওয়েল এসছে, পদ্মা ওয়েল এসছে, তিতাস এসছে, ডেস্কো এসছে, পাওয়ার গ্রিড এসছে, বড় একটা শেয়ার এসছে গ্রামীণ ফোন। প্রত্যেকটা শেয়ার কিন্তু সঙ্গে করে বিনিয়োগকারী নিয়ে এসছে। হ্যাঁ, বিনিয়োগকারী নিয়ে এসছে, যার ফলে 2010-এ কিন্তু আমরা কোম্পানিগুলো তো উধাও হয়ে যাবে না, এবং ভালো কোম্পানি। হ্যাঁ, 2010-এ যার জন্য আমরা বিশাল একটা মার্কেট দেখতে পেয়েছিলাম, এবং জনমনে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছিল। কোনো ভালো কোম্পানি এলো না কেন, মানে এটাই কিন্তু এখন প্রশ্ন। আরেকটা মোবাইল কোম্পানি এলো না, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের শেয়ার বাজারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এলো না, গভর্নমেন্ট শেয়ার কি আমলাতান্ত্রিক জটিলতায় এখনো আটকে আছে, আসতে পারেনি। বরঞ্চ যেই সব আপনি যেই কথাগুলো বলছিলেন, স্যার বলছিলেন, শাকিল রিজভী বলছিলেন যে যেই শেয়ারগুলো এলো তারা কিন্তু দামটা ধরে রাখতে পারলো না, কি অজানা কারণে তারা এসছে 80 টাকায়, এখন 65 টাকা, এসছে 30 টাকায়, এখন দাম হলো 6.5 টাকা। তো এই যে অনেকগুলো শেয়ার, অনেকগুলো কতগুলো আপনি দেখবেন, তারপরে ব্যক্তি বিনিয়োগকারীরা এখনো কি হচ্ছে এখান থেকে কিন্তু শাহজাহান মিনা বলছিলেন 30-35 লাখ কি করে সম্ভব, মানে তারা কেন ওখানে যাচ্ছে? শেয়ার বিনিয়োগকারী কিন্তু নেই মার্কেট থেকে, অলরেডি অনেক বিনিয়োগকারী চলে গেছে। আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে এবার যেটা হয়েছে 2096-এ যেই ক্রাইমটা হয়েছিল, ধসটা হয়েছিল স্টক এক্সচেঞ্জে, ওইটার সাথে কিন্তু 2010-এর কোনো মিল ছিল না। আবার 2010-এ যেটা হয়েছিল ওইটার সাথে কিন্তু এখনকার আবার মিল নেই। এখন যেটা লাভবান হচ্ছে তারা হচ্ছে কোম্পানির মালিক, হ্যাঁ, যে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসছে। সব কোম্পানির মালিক না, কিছু ভুয়া কোম্পানি আছে। 2010-এও তো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু কম। ওইটা ছিল অন্যরকম, হ্যাঁ, ওইটা ছিল ডিফারেন্ট, আর এখনকারটা ডিফারেন্ট। এখন হচ্ছে কোম্পানির মালিকরা এসছে, এবং কি এই যে আপনি বারবার বলছিলেন যে ব্যক্তি বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটে যারা বিনিয়োগ করে তারা কিন্তু লস করছে। কারণ কি, যারা প্লেসমেন্টে আছে, প্লেসমেন্টে একটা নিয়ম আছে যে 100 জন নিতে পারবে, এবং এটা হয় কি যে অন্য দেশে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে হাই নেটওয়ার্ক ইনভেস্টর, তারা হয়তো বিনিয়োগ করতে পারে এখানে, বড় বড় যারা ইনস্টিটিউশন তারা বিনিয়োগ করতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই কোয়ালিটিগুলো মেনটেন করা হচ্ছে না। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে মনে হয় একটু সংস্কার আনার প্রয়োজন আছে। শাকিল রিজভী, ব্যাপারটা এরকম কিনা, মানে আমাদের ব্যাংক থেকে লোকে টাকা নিচ্ছেন, বড় বড় মানে অনেক অচেনা ব্যবসায়ীও নিচ্ছেন, মানে লোকে টাকা নিচ্ছেন এবং নিয়ে আসলে কোম্পানি মানে কারখানা খুলছেন না, আসলে কোনো বিনিয়োগ করছেন না, কিন্তু 5,000 কোটি টাকা হয়তো নিয়েছেন।
এই একই রকম ব্যাপার শেয়ার বাজারেও কিনা, মানে আমি ঠিক বুঝছি কিনা যে একদল লোক বলছেন বিরাট কোম্পানি খুলবেন, একেবারে ব্যক্তির মানে ব্যক্তির পকেট থেকে টাকা তুলছেন, তোলার পরে তারা উধাও হয়ে যাচ্ছেন এবং তাদের সাথে সাথে এই যে বড় একটা অঙ্কের টাকাও আসলে পুরো মানে কি বলবো এই বাজার থেকেই উধাও হয়ে যাচ্ছে, টাকাটার তো আর কোনো ট্রেস থাকছে না। না ঠিক আছে, আপনার যে প্রশ্নটা এখানে মানে একেবারে ঢালাওভাবে সব কোম্পানি হয়ে যাচ্ছে তা না, আবার হচ্ছে না যে তাও না। এখন আপনার দেখতে হবে যে কোম্পানিতে আমরা টাকাগুলা প্লেস করলাম বা আইপিওতে কিনলাম বা ক্যাপিটাল রেইজের মাধ্যমে কিনলাম, সেই কোম্পানিটাতে এত টাকা দরকার ছিল কিনা। হ্যাঁ দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। ওই একই ব্যাপার, মানে ওই লোকের ওই কারখানা করতে এত টাকার দরকার ছিল কিনা, ব্যাংক তো সেই বিবেচনা না করেই টাকা দিচ্ছে। মানে ধরেন কোম্পানিটার 10 কোটি টাকা পেইড আপ ছিল, যারা ক্যাপিটাল রেইজের মাধ্যমে আরো 50 কোটি আসলো, এবার কোম্পানিটার পেইড আপ হইলো 60 কোটি, পাবলিকের কাছে আরো 20 কোটি দেওয়া হইলো, এবার পেইড আপ ক্যাপিটাল হইলো 80 কোটি। কোম্পানির সেল তো 10 কোটির সময় যদি থাকে 20 কোটি, এটা বেড়ে হয়েছে 30 কোটি, সেলটা তো আর বাড়ে নাই। এখন পেইড আপ ক্যাপিটাল কিন্তু 8 গুণ বেড়ে গেছে। এখন বলতেছে না যে সবাই বলতেছে যে আসার পরে আর্নিং পার শেয়ার কমে যাচ্ছে কেন, আসার পরে আসলে তো মালিক অনেক এসে গেছি, কিন্তু ব্যবসাটা কিন্তু ওইভাবে বড় হয় নাই। এটা মানে সেলটা তো বাড়ছে, হয়তো 20% বাড়ছে, কিন্তু মালিক পেইড আপ ক্যাপিটাল কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। যে হারে পেইড আপ বাড়ছে সেই হারে কিন্তু কোম্পানির সেলটা বাড়ে নাই। কোম্পানি নাই বলা যাবে না, কোম্পানি আছে, যেহেতু এটার একটা অডিট রিপোর্ট আছে, মার্চেন্ট ব্যাংক একটা ডিউ ডিলিজেন্স করছে, কোম্পানি নাই বলা এটা ঠিক হবে না। তাহলে অডিটরের কাছে আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন এখানে ফান্ডামেন্টাল প্রশ্ন। যদি কোম্পানি নাই বলি তাহলে কি এই অডিট রিপোর্টটা ভুয়া ছিল? আমার প্রশ্ন আপনার এই তাহলে অডিট রিপোর্টের উপরে তাহলে প্রশ্ন রাখতে হয় যে অডিটেড, কারণ এসএসসি যে কাজটা করে সেটা হলো অডিটেড রিপোর্ট, মার্চেন্ট ব্যাংকের রিপোর্ট, তাদের ডিসক্লোজার দেখে দেখে কাজ করে। এসএসসি তো আর ঘুরে ঘুরে কাজ করে না। এসএসসির পক্ষে এজেন্ট হিসাবে মার্চেন্ট ব্যাংকগুলা ওই ফ্যাক্টরিতে যায়, দেখে বা ওই কোম্পানিটা অ্যানালাইসিস করে, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের রিপোর্টের উপরে হচ্ছে। এখন রিপোর্টের নাম্বারগুলো যদি ফেক হয়, ভুল হয়, নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, যদি নাম্বারগুলা ভুল হয় পুরা হিসাবটাই কিন্তু গন্ডগোল হয়ে যায়, যদি উঠিয়ে দেখায় এবং আপনার যদি মনে করেন খরচগুলা কম দেখায় তাহলে আর্নিং পার শেয়ার বাড়তেছে, লাভজনক করতেছে। মানে তার মানে তো নিশ্চয়ই মানে অডিটর ইজ ভেরি রেসপন্সিবল, এখানে অডিটর ইজ ভেরি রেসপন্সিবল, এট দ্য সেম টাইম ইস্যু ম্যানেজারও রেসপন্সিবল। আমাদের আসলে তত্ত্বাবধানের ক্ষমতা আছে কিনা সেটাও একটু দেখতে হবে। একজন দর্শক আছেন ফোনের, ফোনটা নিয়ে শাকিল রিজভী আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। জি, আমি সঞ্জয় বিশ্বাস বলছিলাম নারিন্দা থেকে, ঢাকা। বলুন, শুনতে পাচ্ছি পরিষ্কার। আচ্ছা, আমার শাকিল স্যারের কাছে একটু প্রশ্ন ছিল। আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী, দীর্ঘদিন আমি 2009 সাল থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করে আসছি। আর স্যারের কাছে একটাই প্রশ্ন হচ্ছে, পুঁজিবাজারে আমরা আসলে তো খুব বিশ্বাস করি, বা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলছিল পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য, কিন্তু সেই থেকে আমরা আছি। তারপর থেকেও যে আসলে আমরা প্রতিনিয়ত আমরা পুঁজি হারাচ্ছি, এবং কিছু মৌলভিত্তি নাই, যেসব কোম্পানি আইপিওতে আসে, যেমন রিজেন্টে, ইমেডিয়ার আর অনেকগুলো বলতে পারি, যেগুলো আসলে 5 টাকা, 6 টাকা, 4 টাকা। তারপরেও কেন স্যারের কাছে আমার প্রশ্ন একটাই, যে এই ধরনের যে কোম্পানির কোনো নাই, সেগুলো কেন বারবার আইপিওতে এনে, আমার মনে হয় না মার্কেট খারাপের জন্য এর একটা বড় অংশ চাই। একদম দর্শক, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় প্রশ্ন আর নাই, যে কেন ভালো শেয়ার নাই, আমি বাজারে গেলে কেন ভালো শেয়ার কিনতে পাচ্ছি না, কেন আমাকে এসব মানে ফাটকাবাজির শেয়ার কিনতে হচ্ছে। একটা বিরতির পর এসে আমি শাকিল রিজভী এই উত্তর আপনার কাছে নেব। থাকুন দর্শক। ফিরে এলাম রাজধানী। শাকিল রিজভী, দুটো প্রশ্ন আপনার কাছে, দর্শকও সেটা করেছেন। খারাপ শেয়ারে ভরা কেন? মানে যারা এক হচ্ছে গিয়ে যে অনেক দামে শেয়ার বিক্রি করছে, তারপরে দেখা যাচ্ছে তাদের কোম্পানির মূল্য আসলে তত নয়, কাজেই তাদের শেয়ারের দর পতন হচ্ছে, লোকের পকেটের টাকা যাচ্ছে। আরেক দল ধরুন আসতেই পারছে না, পরে আর তালিকাভুক্তই হতে পারছে না, কিন্তু টাকা উঠাচ্ছে। এত বাজে শেয়ার কেন? এর পরিবর্তে আমি যেটা অফেয়ারেও বলছিলাম, মোবাইল কোম্পানিগুলো কেন নাই, পদ্মা সেতু কেন নাই, সরকারি প্রতিষ্ঠানগুলো কেন নাই, মাল্টি ন্যাশনাল গুলোও নাই? আচ্ছা, একটা হলো যে আপনি যেটা বলছেন যে
পদ্মা সেতু বা মোবাইল কোম্পানি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হইতে হলে মানে আপনার প্রফিটেবল হইতে হবে। সুতরাং বাকি যে মোবাইল কোম্পানিগুলা তারা কিন্তু প্রফিটেবল হচ্ছে না, দেখাচ্ছে না বা হচ্ছে না, সেই জন্য লিস্টেড হওয়ার সুযোগ পাচ্ছে না আমি যেটা মনে করি। এবং যতটুকু জানা যায় তারা এখনো প্রফিটেবল হচ্ছে না, সেই জন্য লিস্টেড হচ্ছে না। আর পদ্মা সেতু সেটা তো অনেক বড় জিনিস, সেখানে প্রফিটের প্রশ্ন আসে, যেহেতু শেয়ার কিনবে মানুষ। মানে ওই প্রশ্নটা আসে ওই জন্য যে এরা ক্যাপিটাল রেজ করছে, অনেকে তো বলেন যে শেয়ার বাজার থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার এসব অবকাঠামো বানাচ্ছে, এইটা বরং মানুষের পকেট থেকে নিয়ে হতে পারতো, পরে টাকাটা ফেরত দিতে পারতো। হইতে পারবে যদি এটা মানে গো লাইভে যাওয়ার পরে, তখন এটা মানে আর কি মানে হওয়ার পরে হইতে পারবে, মানে যখন এটার ইনকাম জেনারেট করবে, মানে টোলের টাকা দিয়ে যখন ইনকাম জেনারেট করবে তখন হইতে পারবে। তো আরেকটা জিনিস যেটা ওই যে দর্শক যে প্রশ্নটা কি বলছিল, ওই যে মানে না শেয়ারের দাম কমে যাচ্ছে, বেশি দামে কিনতেছে, আস্তে 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 কমে যাচ্ছে, সেটাও মানে একটা আইপিও ইস্যু হচ্ছে 10 টাকা মনে করেন, সেখানেই প্রশ্ন হচ্ছে যে এটা 10 টাকা কিনা, কিন্তু লিস্টেড হওয়ার পরে দেখা যাচ্ছে 70 টাকা বিক্রি হচ্ছে। সাধারণ ইনভেস্টররা কিনতেছে 70 টাকা, যেখানে প্রশ্ন 10 টাকা, সেইখানে কেনা হচ্ছে 70 টাকা। 6 মাস ধরে চললো 50 টাকা, 60 টাকা, 70 টাকা। কোম্পানিটার 10% 15% বোনাস দিল, শেয়ারের সাপ্লাই কিন্তু বাড়লো। এবার বাড়ার পরে কিন্তু আবার 10 টাকা কমে গেল, এখন আর 70 নাই, এখন 50। একটা টাইম যাওয়ার পরে যারা ক্যাপিটাল রেইজের মাধ্যমে যে শেয়ারগুলো নিয়েছিল 50 কোটি, তাদের কিন্তু এখন ম্যাচিউরড হয়ে আসছে। এখন 50 টাকা না, এখন যদি 40 টাকাও ওনারা বিক্রি করেন, কারণ তাদের কেনা তো 10 টাকা, তাহলে এটা কিন্তু মার্কেটে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই শেয়ারটা আস্তে করে নিচে চলে যাবে, যেহেতু আর্নিং পার শেয়ারের সাথে ওই 70 টাকা জাস্টিফাই ছিল না। আর্নিং পার শেয়ারের সাথে এটা হওয়ার পরে এই যে সাপ্লাইটা আসলো, আসার পরে স্বাভাবিকভাবেই শেয়ারের দামটা কমে যাচ্ছে, বুঝতে পারছেন? যখন লিস্টেড স্বাভাবিকভাবে কমছে না, মানে একটা অযৌক্তিক দামে বিক্রি করা হয়েছিল বলে মানে কমে যাচ্ছে, এটাই হওয়ার কথা না বাজারে, তাই তো? এটার মানে কেন ঘটনাটা ঘটতেছে, আপনার আইপিওর যে সংখ্যা, মনে করেন ক্যাপিটাল রেইজ যদি 50 কোটি হয়, আইপিও দেওয়া হচ্ছে 20 কোটি, তো 50 আর 20, যখন ওই 50টা ম্যাচিউরড হচ্ছে, 20-এর সাথে যোগ হচ্ছে, তখন বাজারে শেয়ারটা পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই যে ক্যাপিটাল রেইজের যে 50 কোটি টাকা, সেটা মনে করেন পারমিশনের ডেট থেকে 1 বছর লকিং থাকতেছে, পারমিশনের ডেট। যখন ট্রেডিং শুরু হলো 6 মাস পরে দেখা গেলো এটা ম্যাচিউর হয়েছে। এই যে সাপ্লাইটা আসতেছে, সাধারণ বিনিয়োগকারী তো আর ভাবতেছে না যে ক্যাপিটাল রেইজের শেয়ারটা এটার সাথে যুক্ত হচ্ছে, এটা যুক্ত হওয়ার ফলে শেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, শেয়ারের প্রাইসটা। আমি আসলে ওই প্রশ্নের উত্তরই বুঝতে পারি না খুজিস্তানুরে নাহিদিন, আমার দর্শকও লিখছেন যে মানে এরকম সুযোগ বাজার থাকবে কেন, মানে তাহলে কর্তৃপক্ষ কোথায়? দুইটা প্রশ্ন এখানে, একটা হলো বিনিয়োগকারী যে বলতেছে আমি 70 টাকায় কিনতেছি, 10 টাকার ইস্যু, আপনি যেহেতু কোনো আর্নিং পার শেয়ার বাড়ে নাই, কোম্পানির গুণগত কোনো পরিবর্তন হয় নাই, খালি পেইড আপ ক্যাপিটাল বাড়ছে, আপনি কেন নতুন শেয়ারটা 70 টাকায় কিনেন? এই কেনাটা কিন্তু থামাইতে হবে বিনিয়োগকারীর এন্ডে, এটা বিনিয়োগকারীর দায়িত্ব। আর আমাদের দায়িত্ব যেটা, সেটা আলোচনা করতেছিলেন যে এই কোম্পানিটার এত টাকা দরকার ছিল কিনা, অডিটর কি করছে, ইস্যু ম্যানেজার কি করছে। এই যে অনুমোদন, বাইরে কিন্তু অনুমোদন হয় না, সেখানে হলো মার্চেন্ট ব্যাংকরা দায়িত্ব নেয়, রেসপন্সিবল। এই অডিটরটা রেসপন্সিবল। এই প্রশ্নটাই তো আমি করছি খুজিস্তানুরে নাহিদিন, আপনার কাছে উত্তর আছে? আছে যে আসলে দায়িত্বটা কার? দায়িত্বটা কার? যিনি দেখবেন যে 10 টাকার 70 টাকায় কেন বিক্রি হচ্ছে, বা মানে এখানে জিনিসটা হয়েছে কি, এটা তো নিয়ে আসে ইস্যু ম্যানেজার, মূলত অডিটর এগুলো সব দাম দর ঠিক করে, ইস্যু ম্যানেজার কিন্তু নিয়ে আসে, মূল দায়িত্ব হচ্ছে এদের। কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের বিনিয়োগকারীরা শিক্ষিত, কিন্তু তারা কিন্তু কানিং না, আমি বলবো তারা ধূর্ত না। হ্যাঁ, সকল বিনিয়োগকারীকে ধূর্ত হতেই হবে, সহজ সরল। হ্যাঁ, ধূর্ত হতে হবে কেন? এই যে আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট, যে ধূর্ত হতে হবে কেন? কানিং শব্দটা তো ভালো না। তো বিদেশে তো চাকরিজীবী মানুষ ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে শেয়ারে কিছু বিনিয়োগ করেন, কিছু ফিক্সড ডিপোজিট করেন, মানে এরকম বিভিন্ন বাস্কেটে রাখেন। এখানে হয়েছে কি, আপনার শেয়ার বাজার মানেই কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই। হ্যাঁ, তো আমাদের হয়েছে কি, দেখা গেছে যে ডিমান্ড এন্ডে তারল্য সংকট, প্রচন্ড চরম তারল্য সংকট। আপনি জানেন যে ব্যাংকে একটা তারল্য সংকট চলছে, সেই তারল্য সংকট কিন্তু শেয়ার বাজারে এসেও মানে ইয়ে হয়েছে, যে তারল্য সংকট এখানেও।
হ্যাঁ ধাক্কা দিয়েছে, না এখানেও তারল্য সংকট। আর ওইদিকে হয়েছে কি যে সাপ্লাই সাইডটা অনেক বেশি, মানে শেয়ার বাজারে অবশ্যই নতুন নতুন কোম্পানি অ্যাড হবে, লিস্টেড হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো কোম্পানি যদি আসতো নতুন নতুন বিনিয়োগকারী আনতে পারতো। আমি এই জায়গাটাতে আসলে অধ্যাপক এম শাহজাহান মিনা আপনার কাছে জানতে চাই স্যার, যে আপনি একমত কিনা শাকিল রিজভীর সঙ্গে যে মানে আরো ভালো কোম্পানি তারা প্রস্তুত হচ্ছে না, মাল্টিন্যাশনাল মোবাইল কোম্পানিগুলো আমাদের এখনো লাভে নাই তাই আসতে পারছেন না। আর এই কথাটা আমি অনেকের কাছে শুনেছি যে সরকারি যে অবকাঠামো হচ্ছে, ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে, এই টাকা কেন শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করা হচ্ছে না, কেন মানে ব্যাংক থেকে নেওয়া হচ্ছে, এই অবকাঠামোগুলো থাকতে পারতো কিনা আমাদের মার্কেটে? এটা আপনি যে পরেরটার উত্তর আমি আগে দেই, যে সেটা হলো যে সরকার যে বড় বড় প্রজেক্ট নিচ্ছে এগুলি তো সরকার পাবলিকের কাছ থেকে, ব্যাংকের কাছে লোন নিয়ে মোস্টলি ফাইন্যান্স করছে বা ট্যাক্স নিয়েও করছে। হ্যাঁ, এটাও কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে রেইজ করা যায়, কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে রেইজ করার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে কেউ যদি শেয়ার বিক্রি করে নিতে, তাকে জয়েন্ট স্টক কোম্পানি খুলতে হবে। কিন্তু আমাদের যে এই যে আমাদের পদ্মা সেতু, এটা তো অথরিটি, আমাদের ব্রিজ অথরিটি যেটা আছে সেটা, তা ওটা তো আর সরকারি কোম্পানি হিসেবে ওটাকে আগে গঠন করে নিতে হবে, কিন্তু ওটা একটা মিনিস্ট্রির আন্ডারে, সুতরাং ওটা হয়তো সরকারি মানে ওই কোম্পানি গঠন করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারে, তারা সে বন্ড ছাড়তে পারে। বন্ড ছাড়তে পারে, যে কথাটা শাকিল বললেন যে বন্ড ছাড়লে যে এখনই আমাকে আমার যারা বিনিয়োগকারীদের রিটার্ন দিতে হবে, নট নেসেসারি। আমরা ধারণা করছি যে আগামী 1 বছরের ভিতরে পদ্মা সেতু এসে যাবে। আমি সেই বন্ডটা আমি 10 বছরের জন্য ছাড়লাম, ঠিক আছে না? এখন 10 বছরের জন্য ছেড়ে আমি প্রথম 2 বছর তাদেরকে রিটার্ন দিব না, ওটাকে আমি ডেফার করব। ডেফার করে 3rd ইয়ার থেকে যখন আমার এই পদ্মা সেতু থেকে রিটার্নটা আসবে, এবং আমরা আশা করি ওখানে রেট অফ রিটার্ন ইজ ভেরি হাই, এবং সেখান থেকে কিন্তু আমি অ্যাকুমুলেটেড যে রিটার্নটা এবং কারেন্ট রিটার্নটাকে আমি দিয়ে যেতে পারি। অর্থাৎ গভর্নমেন্ট যদি এটাকে বন্ড বিক্রি করে ফাইন্যান্স করতে চায়, এটা কিন্তু খুবই সহজ। আমি সেই কথাই বলছি, এখন গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে, সেই বন্ড কিন্তু সবাই কিনবে, সবাই কিনবে, বিকজ ওখানে গ্যারান্টি হচ্ছে গভর্নমেন্ট। সুতরাং ওইখান থেকে টাকা উঠবে না ক্যাপিটাল মার্কেট থেকে, এটা কিন্তু ধারণা করার কিন্তু কোনো কারণ নেই। এটা হলো একটা। আর একটা হলো যে আপনি যেটা বললেন যে বা এখানে আলোচনা আসছে যে আরো ভালো কোম্পানির আসার সুযোগ আছে কিনা, ভালো কোম্পানি, আমি সেটাই বলছি। দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেমন আমরা বলেছি সরকারি কোম্পানি অনেকগুলি লাভজনক প্রতিষ্ঠান আছে, সেগুলিকে নিয়ে আসতে হবে। কে আনবে? সরকার আনবে। একদম, এটা একটা ডিসিশন, মানে পলিসি ডিসিশনের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহজাহান মিনা, ধন্যবাদ খুজিস্তা নুরে নাহরিন, ধন্যবাদ শাকিল রিজভী, ধন্যবাদ। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে।